আমার নাম আরিফ। আমি একজন বিসিএস ক্যাডার। আমি প্রশাসন ক্যাডারে আছি প্রায় অনেক বছর ধরে। আজকে আমার বিয়ে, এবং বিয়ের আজকের এই দিন আমার মন সব থেকে বেশি খারাপ, কারণ একজনের কথা খুব মনে পড়ছে। শুরুর দিকে যে আমাকে ছায়ার মতো আমার পেছনে থেকে আমাকে সাহায্য করেছে, আমি সেসব কথা কখনোই ভুলতে পারবো না। যা কিনা আমার জীবনকে অনেক অংশ হয়তো বদলে দিলেও দিতে পারত, কিন্তু তার ছোঁয়ায় আমার জীবনটা হয়তো অনেকাংশ পাল্টে জেলে যেতে পারত। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আমরা জানবো আরিফের ঘটনা এবং তার জীবনে ঘটে যাওয়া একটি অসাধারণ গল্প। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। বরাবর মতো কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো আপনার কাছে কেমন লাগলে কমেন্ট করে জানতে ভুলবেন না। তাহলে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আজকে আমার বিয়ে, কিন্তু আজকে আমার সব থেকে বেশি মন খারাপ। আশেপাশের সকলেই আমার বিয়ে নিয়ে বেশ উত্তেজিত এবং আমেজে মেতে আছে। একজন বিসিএস ক্যাডারের বিয়ে, অনেক আত্মীয় স্বজন এসেছে, আর সকলেই আমাকে বেশ সমীহ করে। আর যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেটা একটা গ্রামের মেয়ে, তবে বেশ লক্ষ্মী এবং শিক্ষিত। আমার বাবা মাই ঠিক করেছে। মূলত আমার বাবা মা চেয়েছিল যে গ্রামের কোনো সরল সিজা এবং শিক্ষিত একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবে, যার কারণে বাবা মার কথা অনুযায়ী গ্রামেই আমি বিয়ে করছি। সকলে বরযাত্রীর বিয়ে সেজে বসে আছে, এবং আমি নিজেও বর সেজে বসে আছি। আজকে বিয়ে করতে যেতে হবে। যাই হোক, সারাদিন বিয়ের পর্ব শেষ করে আমি বউ নিয়ে বাড়িতে ফিরি। বাড়িতে একটা উৎসবের আমেজ, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা আমার ভেতরে কাজ করছিল। এতদিন এত কাজের প্রেশার, এত কিছুতে এই সমস্ত কিছু কখনোই মনে হতো না। আমি সবসময় সৎ থাকার চেষ্টা করতাম, এবং সেই আমাকে আরও বেশি সৎ হতে শিখিয়েছে এবং ভালো হতে শিখিয়েছে, যেটা কিনা আমার প্রশাসনিক ক্যারিয়ারে অনেক বেশি সাফল্যতা আনতে সাহায্য করেছে। শুরুর দিকে আমি যখন জয়েন করি তখন আমি অতটা ভালো অফিসার ছিলাম না, কিন্তু ও আমাকে ভালো হওয়া শিখিয়েছে। আমাকে একটা দুর্ঘটনা থেকে উদ্ধার করে আমার জীবনটা একটা অন্যরকম গণ্ডির ভিতর থেকে বের করে অন্য একটা গণ্ডিতে নিয়ে গিয়েছে, যা কিনা শুরুর দিকে বিসিএস ক্যাডার হওয়ার পর আমি উপলব্ধি করতে পারিনি। সকলে বসেছিল আশেপাশে। আমার মন খারাপ দেখে আমার বন্ধুরা বলল, আরিফ, তুই মন খারাপ করিস না, তুই চুপচাপ থাক। আর যা হয়েছে সেটা তো কখনো আমরা ভুলতে পারবো না, তবে সেই ঘটনাটা না ঘটলেও পারতো। এটা তোর জীবনে একটা বড় দাগ কেটে থাকবে। তোর জীবনের সব থেকে বড় অধ্যায় যে তোর সঙ্গে ছিল, সেই এখন তোর সঙ্গে নেই। তোর এখন আরেকজনের সঙ্গে বিয়ে হচ্ছে। এটা আসলে অনেক দুঃখজনক বিষয়। তুই চল তো, আমরা আড্ডা দিয়ে আসি। তাই বলে আমাকে আমার বন্ধুরা সকলে নিয়ে গেল। অনেকক্ষণ আড্ডা এবং গল্পগুজব করার পরে আমি আমার ঘরে ফিরে আসলাম। সকলেই বাইরে দাঁড়িয়ে আছে, বউয়ের রুমের আর কি, মানে আমার রুমের বাইরে। আমাকে ভিতরে কেউ যেতে দিবে না। যে সকলে টাকা পয়সা মিটিয়ে আমি তখন বাসর ঘরে প্রবেশ করলাম। অথচ এই বাসর আজকে অন্য কারোর সঙ্গে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে এখন অন্য কারোর সঙ্গে। তবে মেয়েটা বেশ ভদ্র এবং লক্ষ্মী। আমি ঘরের ভিতরে ঢুকতেই সে আমাকে সালাম দিল। আমি তার সালামের উত্তর গ্রহণ করলাম। তারপর আমার ড্রেসটা চেঞ্জ করে বিছানায় গেলাম তার পাশে। বেশ লাজুক স্বভাবের মেয়েটি। আমি আস্তে করে তার ঘোমটাটা সরালাম। সে আমার দিকে তাকালো, তবে একটু লজ্জা পেয়েছে দেখে বোঝা যাচ্ছে। ও এবার অনার্স থার্ড ইয়ারে পড়ে, কিন্তু আমাকে দেখে আমাকে বলল কি যে, আপনি ভালো আছেন? আমি বললাম, জি ভালো আছি। তুমি কোনো চিন্তা করো না, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, আপনি করে বলার কোনো দরকার নেই। আজকে আমাদের বাসর রাত। আজকের এই রাতে সবকিছু খোলামেলা করে আমাদের আলোচনা করে নেওয়া উচিত। আমি তোমাকে কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর তুমি সঠিকভাবে দিও, তাতে করে আমাদের দাম্পত্য জীবন বেশ ভালো কাটবে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি কোনো ইচ্ছা আছে যা বিয়ের পরে করতে চাও? তুমি কিন্তু আমার সঙ্গে আমার যে অঞ্চল, প্রশাসনিক অঞ্চল, সেখানে যাবে। এবং তুমি তো জানোই যে একজন বিসিএস ক্যাডার, তার প্রশাসন ক্যাডারের কত কাজ থাকে এবং তার একটা আলাদা ওয়েট থাকে সমাজে, সেগুলো মেনটেন করে তোমাকে চলতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার পরিবার, বাবা মা সবার সঙ্গে তোমাকে মানিয়ে নিতে হবে। ও তখন বলল, জি আপনি যেটা বলবেন সেটাই। আমি আসলে ওরকম ডিমান্ডেবল বা ওরকম শহরের মেয়েদের মতো না। ছোটবেলা থেকে একটা গণ্ডির ভিতরে বড় হয়েছি। আমি আপনাদের মন জুগিয়ে এবং সমস্ত কিছু জুগিয়েই চলবো, সে বিষয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তারপর আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, সেই বিষয়ে আমার বেশ ভরসা আছে। আরেকটা বিষয়, তুমি কি জীবনে কখনো প্রেম করেছো?
মিথ্যা কথা বলার দরকার নেই, সত্যি কথাই বলো। যদি হ্যাঁ হয় তাও কোনো সমস্যা নেই, না হলেও কোনো সমস্যা নেই, সবার থাকতেই পারে। মেয়েটি তখন বলল, স্কুলে থাকতে একটা ছেলেকে পছন্দ করতাম, তবে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল না। পরবর্তীতে আমরা গ্রামে চলে আসি। আগে তো ক্লাস 10 পর্যন্ত আমি ঢাকায় পড়েছি, তারপর আব্বু ট্রান্সফার হওয়ার কারণে বাড়িতে চলে আসি। এখানেই ছিলাম। আর আমার যে রেস্ট্রিক্টেড পরিবার, সেই পরিবার থেকে প্রেম করাটা আসলে কষ্টসাধ্য ব্যাপার, সেটা আপনি হয়তো জানবেন। আমি তখন বললাম, জি আমি জানি। তোমার কি কোনো প্রশ্ন আছে? তাহলে আমাকে করতে পারো, আমার প্রশ্ন ফুরিয়েছে। মেয়েটি তখন আমাকে জিজ্ঞেস করলো, মানে আমার স্ত্রী, যে আচ্ছা আপনার মন খারাপ কেন? আমি পুরো বিয়ের অনুষ্ঠান এবং সব জায়গায় দেখেছি আপনি মন খারাপ করেছিলেন। আর আরেকটা কথা, আপনি কি প্রেম করেছেন কখনো? কিছু মনে করবেন না। তখন আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেল, কারণ তখন আমার তার কথা মনে হতে লাগলো। ইসফা আমার প্রেমিকা ছিল। প্রেমিকার কথা আমার মনে হতে লাগলো, এবং আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় সেই আমার সঙ্গে ছিল, যা কিনা আমাকে অন্যরকম একটা সফলতা এবং সমৃদ্ধির দিকে পাঠিয়েছে। আমার মনটা কালো হয়ে গেল। আমার স্ত্রী তখন বলল, আচ্ছা দেখে মনে হচ্ছে যে আপনি এখনো তাকে অনেক বেশি মিস করেন, এবং আপনার জীবনের অনেকটা অংশ সে অন্ধকার করে দিয়ে চলে গিয়েছে। তখনই আমি রেগে গেলাম। রেগে গিয়ে বললাম যে উল্টোপাল্টা কথা বলছো কিসের জন্য? তোমাকে কি বলেছি আমি যে আমার জীবন অন্ধকার করে দিয়ে চলে গিয়েছে? তারপর সে চুপ করে রইল। তারপর আমার সেই স্ত্রী বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমার জিজ্ঞেস করা উচিত হয়নি। আমি তখন বললাম, না তোমার জানা উচিত, এবং আমি চাই না যে এটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হোক, বা এটা তোমার সঙ্গে শেয়ার করতে পারি, যেহেতু তুমি আমার স্ত্রী এবং আমি তোমাকে মোটামুটি চিনি। তুমি এটা নিয়ে নিশ্চয়ই কোনো সিনক্রেট বা কোনো কিছু করবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা একটা অলৌকিক ঘটনা, যা তুমি শুনলেও তুমি চমকে যাবে। আমার স্ত্রী তখন বলল, কি ঘটনা আর কিভাবে সেটা ঘটেছে আমি তো বুঝতে পারছি না, অলৌকিক মানে? তখন আমি তাকে বললাম, আমি যার সঙ্গে প্রেম করতাম বা আমার যে প্রেমিকা ছিল, সে আসলে কোনো মানুষ ছিল না। সে একটা অলৌকিক জগতের একটা জিনিস ছিল। সে ছিল একটা জিন, মানে হচ্ছে একটা পরী ছিল, মেয়ে জিন, যাকে কিনা আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। এই কথা শোনার পর আমার স্ত্রী তখন চমকে উঠলেন, বললেন, কি বলছেন আপনি? পরী? এটা কি সম্ভব? পরীর সাথে প্রেম কিভাবে সম্ভব? তখন আমি বললাম যে হ্যাঁ, এটা সম্ভব। ঘটনাটা আমার বিসিএস ক্যাডার হওয়ার আগের ঘটনা। তখন আমি ভাইবা দিয়ে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছি। চূড়ান্ত ফলাফল দিলেই হয়তো আমার আশা ছিল যে আমি হয়তো পাশ করব। আমার অ্যাডমিন ক্যাডারে যাওয়ার ইচ্ছা ছিল, তবে যেহেতু এটাতেই হয়েছে তাতেও আমি খুশি হব এরকমটাই আগে ভেবে নিয়েছিলাম যে আমার ইচ্ছা মতো আমারটাই হবে, এবং আমি যে পাশ করব সে সম্পর্কে আমার ধারণা ছিল। ওই সময়টাতে ভাইবা পরবর্তী সময়ে আমাদের কিছু ফ্রেন্ডরা মিলে আমরা ঘোরার জন্য বান্দরবানের একটা প্রত্যন্ত অঞ্চলে যাই। সেখানে ঝর্ণা এবং গ্রামীণ অঞ্চল, পাহাড়ি অঞ্চল, পাহাড়িদের সঙ্গে মেশা, এরকম একটা অ্যাডভেঞ্চার করব বলে আমাদের যে বন্ধুবান্ধব ছিল তারা সকলে মিলে সেখানে বেড়ানোর জন্য যাই। আমরা কয়েক বন্ধুই থাকতাম সবসময় একসাথে, 4 জন। এই 4 জন মিলেই সিদ্ধান্ত নিলাম ক্যাম্প করে সেখানে থাকব। বান্দরবানের অঞ্চলটা ওই সময় অতটা অরক্ষিত ছিল না, বেশ সুরক্ষিত এবং নিরাপদ ছিল। আজকে থেকে অনেক বছর আগের ঘটনা। তখন আমি আমার বন্ধুদের সঙ্গে করে বান্দরবনের সেই অঞ্চলে চলে যাই। সেখানে যাওয়ার পর আমরা একটা সুন্দর জায়গা দেখে ক্যাম্প করি। আর মূলত হচ্ছে সেখানের আর্মি এবং অন্যান্য সকলের সাহায্য নিয়ে মূলত আমরা সেখানে নিরাপদে ক্যাম্প করি, এবং বলে যে কোনো সমস্যা হবে না। আর আমার মামা তখন উচ্চপদস্থ ছিলেন, তিনি সেখানকার আর্মিদেরকে বলে দেওয়ার ফলে আমাদের সেখানে সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হয়নি, যার কারণে আমরা সেখানে 4-5 দিন থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা যেখানে ছিলাম তার থেকে 5 মিনিট সামনে হেঁটে গেলেই ঝর্ণা পড়ে, এবং ঝর্ণাটা এত চমৎকার যে ঝর্ণা দেখলেই আসলে মাথা নষ্ট হয়ে যায়। আর একটু আশেপাশেই পাহাড়িদের বাড়ি ঘরদোর রয়েছে, ওদের সাথেও মোটামুটি 1-2 দিন আমরা ফ্রেন্ডলিভাবে মেলামেশা করলাম। আর খাওয়া দাওয়া ওইখানেরই এক বাড়িতে আমরা খাওয়ার ব্যবস্থা করলাম। আমরা ওই দিন রাত্রেবেলা ভাবলাম যে আজকে এখানে বারবিকিউ ক্যাম্প করব। 2 দিনের মাথায় 3 দিনে আর কি বারবিকিউ ক্যাম্প করার জন্য আমরা সমস্ত কিছু কিনে এনে সেখানে বারবিকিউ ক্যাম্প করে অনেক রাত পর্যন্ত পার্টি করলাম। আর যেহেতু ট্যুরে এসেছি 4-5 দিন থাকবো, তো সেহেতু রাত জেগে আড্ডা দেওয়া, আকাশের জ্যোৎস্না দেখা, তারা দেখা, এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের দেখা কর্তব্য, এবং এই জিনিসগুলো তো দেখতে এসেছি। রাত জেগে আমরা এইসব জিনিসই দেখতাম, গল্প করতাম, আড্ডা দিতাম।
তো ওই দিন রাত্রেবেলা আমি এবং আমার বন্ধু রুবেল কি মনে করে যেন আমরা ভাবলাম যে চল রাত্রেবেলা ঝর্ণা দেখে আসি, কারণ ঝর্ণার উপরে পূর্ণিমার চাঁদটা এমনভাবে চকচক করছিল যা কিনা আমি দেখে রুবেলকে বললাম চল গিয়ে ঘুরে আসি, আর কোনোদিন হয়তো এরকম সৌন্দর্য বন্ধুরা মিলে দেখতে পারবো না, যদি চাকরি বাকরি হয়ে যায় আমরা এক একজন এক একদিকে চলে যাব। একথা বলার পরে রুবেল বলল আচ্ছা ঠিক আছে চল, ইমোশনাল করে দিলি, বারবার বলছি যে যাবো না। সকলে মিলে ওরা তখন বসেছিল, ওরা আবার ওই দিনকে হচ্ছে গিয়ে একটু শুকনা খেয়েছিল। আমি কি বলছি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, তবে আমি এইসব জিনিসে কখনো অভ্যস্ত ছিলাম না, এমনকি স্মোকিংয়ে কখনো অভ্যস্ত ছিলাম না। আমি ওকে নিয়ে তখন সেই ঝর্ণার কাছাকাছি যাই। রুবেল ওই দিনকে একটু শুকনা খেয়েছিল। রুবেল তখন বলল তুই থাক এখানে বন্ধু, আমি যাই, তোর কাছে লাইটটা দিয়ে গেলাম, আমাকে তাড়াতাড়ি ওয়াশরুমে যেতে হবে। আমি ওকে বললাম আরে প্রকৃতির ভিতরে কোনো একটা জায়গায় সেরে নে। ও বলল এরকম একটা জায়গায় যদি সাপ কামড় দেয় আমি শেষ। তাই বলে ও দ্রুত গতিতে এখান থেকে চলে গেল ক্যাম্পের দিকে। আমি সেখানে বসেছিলাম, বসে আমার হাতে একটা কোক ছিল, কোক খাচ্ছিলাম আর আসমানের দিকে তাকিয়েছিলাম, আর আমার মোবাইলে রেকর্ড করছিলাম সেইগুলো। তখনকার সময় এরকম আধুনিক ফোন ছিল না, মানে অ্যান্ড্রয়েড ফোন সদ্য বাজারে এসেছে। আমি সেগুলো দিয়েই উপরে দেখছিলাম এবং খুব সুন্দর লাগছিল ওই পরিবেশটা। ঝর্ণা পড়ছে, ঝর্ণার আলো কি চমৎকার, আর ওপর থেকে চাঁদ দেখা যাচ্ছে, তারাগুলো একদম ক্লিয়ার। এই অঞ্চলে তো এরকম আলো বাতাস নেই, বাতাস আসছে কিন্তু এরকম আলো নেই। এত চমৎকার লাগছিল আমার কাছে দেখতে। এখান থেকে ঝর্ণাটা অনেক দূরে, মানে অনেকটা দূরে বলতে ওই নিচে পর্যন্ত যেতে হলে সময় লাগবে আর কি, অনেকটা পাহাড় বেয়ে তারপর সেখানে যেতে হবে, কিন্তু এখান থেকে ঝর্ণাটা ক্লিয়ারলি দেখা যায়। আমি সেটাই দেখছিলাম। আচমকা আমি খেয়াল করলাম ওইখানে কেউ একজন উপর থেকে নিচে নামলো, তার পিঠে বড় একটা ডানা রয়েছে এবং সেই ডানায় ভর করে সে উঠতে উঠতে প্রজাপতির মতো নিচে এসে নামলো। নামার পর একটা পাথরের পর দাঁড়ালো। সে সেখানে দাঁড়িয়ে তার ডানাটা আচমকা ঝাপটে ফেললো, মানে গুছিয়ে ফেললো। এরপরে সে যখন সেই পাথরের উপর থেকে পানির দিকে নামতে শুরু করলো, তখন তার গায়ে এক ধরনের আলোর বিকিরণ জ্বলছিল। সেটা দেখে আমি চমকে গেলাম। তারপর খেয়াল করলাম যে সেই জিনিসটা পানির ভিতরে লাফ দিয়েছে এবং পানিতে গোসল করছে। এই ঝর্ণার পানিটা একদম স্বচ্ছ এবং ক্লিয়ার, এত পরিষ্কার। আমি যেখানে বসেছিলাম ঠিক তার পায়ের কাছে, মনে হয় 40 থেকে 50 মিটার দূরে হবে, এতও না, 20 মিটার হতে সর্বোচ্চ, এত মিটার দূরে তাকে দেখা যাচ্ছে। আমি তাকে দেখে হতভম্ব হয়ে গেলাম, কারণ সে ছিল অসম্ভব রকমের রূপবতী একটা মেয়ে। তার কান, চোখ, চুল সবকিছু ছিল অন্যরকমের অদ্ভুত। সেই পানির ভিতরে যখন নামলো, সে যখন ডুব দিল, তার শরীরে সেই ঝকমকে আলো পানির ভিতর থেকেও জলজল করে চলছিল। কি এক অদ্ভুত দৃশ্য! আমি সেটা দেখে যেন ছানাবড়া হয়ে যাচ্ছিল আমার চোখ। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যেটা কি, এবং এখানে এরকম ভাবে এসেছে। একটু উপরে উঠতেই খেয়াল করলাম সেই মেয়েটি তার পরনের যে কাপড় আছে সেই কাপড়টা চেঞ্জ করছে। আমি লজ্জায় আমার চোখটা সরিয়ে ফেললাম। বেশ খানিকের পর সে তার কাপড় পরিবর্তন করে তারপর আমি যখন আবার সেদিকে তাকালাম, দেখলাম সে তার ডানায় ভর করে আমার দিকে উড়ে আসছে এবং এদিকেই আসছে। আমি কিছু বুঝতে পারছি না। আমি তখন আড়ালে লুকিয়ে পড়লাম। মেয়েটি সম্ভবত ততক্ষণেও আমাকে দেখতে পাইনি। আমি ঠিক যেখানে বসেছিলাম সেখানে মেয়েটি এসে বসলো। বসে তার চুলগুলো বাতাসে শুকাচ্ছিল আর গান গাচ্ছিল গুনগুন করে। কি একটা গান গাচ্ছিল জানি না। মেয়েটির গায়ে এত চমৎকার সুঘ্রাণ, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তার গায়ে এক ধরনের অলৌকিক আলো জ্বলছিল। তাকে দেখতে এত সুন্দর, তার পিঠের সেই মোলায়েম ডানা, তার শরীরের সেই গা জড়ানো ত্বক, আর তার শরীরের আলো জ্বলা, তার চোখ, নাক, মুখ, ঠোঁট সবকিছু যেন সৃষ্টিকর্তা নিজের হাতে তৈরি করেছেন এমন মনে হচ্ছিল। আর সে গুনগুন করে যে গানটা গাইছিল সেটা ছিল আরো অমায়িক, আরো অসাধারণ, আরো চমৎকার। আমি তার সাথে কথা বলবো সেটাই আমি সাহস পাচ্ছিলাম না, তাকে দেখেই যাচ্ছিলাম। তার গানের গলা এত চমৎকার, এত সুন্দর করে সে গান গায়। আমি সঙ্গে সঙ্গেই আমার সেই গাছের আড়াল থেকে বেরিয়ে বলে কি যে মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর গান গান তো। একথা বলতেই সে সঙ্গে সঙ্গেই ভয়ে সেখান থেকে উঠে মাটি থেকে অনেকটা উপরে উঠে তারপর আচমকা চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়, মানে চোখের পলকে সে এরকম ভাবে গায়েব হয়ে গিয়েছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে আলোগুলো সবকিছু নিভে গেল। আমার হাতে থাকা টর্চ লাইট চারিদিকে মারলাম। পূর্ণিমার আলোতে তখন আশেপাশে দেখা যাচ্ছিল, কিন্তু টর্চ লাইট মারতেই আমি খেয়াল করলাম আশেপাশে সেই মেয়েটি কোথাও নেই। আমার গা কাটা দিতে শুরু করলো। আমি প্রথমে ভেবেছিলাম যে এই মেয়েটি এই জগতের কেউ না, নিশ্চয়ই অলৌকিক জগতের কেউ, কিন্তু এবার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছে যে না, এটা আমার চোখের ধোঁকা ছিল না, এটা সত্যিই কেউ একজন ছিল যে কিনা এখানে এরকমভাবে বসেছিল। আমি তখন তাকে অনেকবার খুঁজলাম, বললাম যে হ্যালো, আপনি কোথায় গেলেন? আমি আপনার কোনো ক্ষতি করব না, বা আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি।
আপনার সঙ্গে কি কথা বলা যাবে? মেয়েটা কোনো কথার উত্তর দিল না, সম্ভবত ওইখান থেকে চলে গিয়েছে। এবং সে যে কোনো অলৌকিক জগতের কোনো কিছু, সেটা আমি আসলেই বুঝতে পারছিলাম। তারপর আমি ওইখান থেকে চলে আসলাম। অনেকক্ষণ বসেছিলাম সেখানে তার জন্য, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি বাসায় চলে আসলাম। ওই সময় প্রায় সকাল সকাল হয়ে আসবে এরকম ভাব, আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে হয়তো সকালের আলো ফুটবে। আমি তখন ক্যাম্পে ভিতরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমার মনে হতে লাগলো যে এই মেয়েটাকে আমাকে খুঁজতেই হবে। যেভাবেই হোক ও এখানেই থাকে, এবং ও নিশ্চয়ই এই জগতের কেউ না, ও নিশ্চয়ই অলৌকিক জগতের কেউ, কারণ ওর অ্যাপ্রোচ দেখে আমি বুঝতে পেরেছি সেটা। ও কি অন্য কোনো জগতের মাখলুকাত, কোনো জিন হবে? আমি আন্দাজ করে নিয়েছিলাম, কারণ আমার 6th সেন্স ছিল প্রবল, এবং জিনপরি নিয়ে আমি অনেক গল্প শুনেছি, অনেক গল্প দেখেছিও। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল মেয়েটা কোনো পরী, সে কোনো মানুষ নয়। আমি পরের দিন ঠিক একই সময়ে রাত 12:30টার দিকে আবার সেখানে গেলাম। সেখানে আশেপাশে খুঁজে কাউকে দেখতে পেলাম না। ওইদিনকে প্রায় 1টা পর্যন্ত আশেপাশে ঘোরাঘুরি করলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। সম্ভবত ভেবেছিলাম যে মেয়েটা হয়তো আজকে আসবে না, আমাদেরকে আগামীকালকে সারাদিন থেকে রাত্রেবেলা রওনা দিতে হবে, এটাই প্ল্যানের ভিতরে, এবং সবাই বলেছে এটাই। আমি বললাম যে আরেকদিন থাকা যায় না। আসলে মূলত মেয়েটাকে প্রথম দেখায় আমি তার প্রেমে পড়ে গিয়েছি, এটাই হচ্ছে আসল কথা। মেয়েটা এত রূপবতী যে তার চেহারার দিকে না তাকালে কেউ বিশ্বাস করবে না যে সে এত সুন্দর। আমি তার দিকে তাকিয়ে আমার তার দেখার রেশি যেন কাটছিল না। আমি তখন আশেপাশে ঘোরাঘুরি করে ক্যাম্পে আসতে যাব, ঠিক তখনই খেয়াল করলাম পেছন থেকে কেউ একজন আমাকে ফলো করছে। আমি যখন পেছনে তাকাই তখনই সেটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আমার বুঝতে বাকি রইল না এটা সেই মেয়েটাই যে কিনা আমাকে ফলো করছে। আমি গাছের আড়াল থেকে যখন তাকে দেখলাম পেছনে লুকিয়ে, তখন দেখলাম সে গাছ থেকে আড়াল থেকে বেরিয়ে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমাকে দেখতে পাইনি। ঠিক তখনই একটু সামনে এগিয়ে যখন আমাকে আশেপাশে খুঁজছে, আমি লাফ দিয়ে তার সামনে পড়লাম। বললাম কি যে আপনি আজকে দয়া করে কোথাও যাবেন না, প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট। মেয়েটি এই কথা শোনা সত্ত্বেও সে এখান থেকে গায়েব হয়ে গেল। সম্ভবত কোনো ভয় পেয়েছে। সে উপরে শূন্যে ভাসছিল এবং তার ডানায় ভর করে। আচমকা কথা বলতেই সে হুড়ুত করে গায়েব হয়ে গেল, যেমনটা ম্যাজিক্যাল কোনো লাইট গায়েব হয়ে যায়, ঠিক তেমন ভাবেই। আমি তখন তাকে বললাম যে আপনি এরকমভাবে গায়েব হয়ে গেলে কিন্তু আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আপনাকে আমার ভালো লেগেছে। এই কথা বলার পর আমার মনে হলো যেমন আশেপাশে একজন ঘুরঘুর করছে, কারণ একটা সুঘ্রাণ আমার নাকে তীব্রভাবে এসে লাগছিল। আমি তখন বাসায় আমার ক্যাম্পে চলে আসলাম। আমি যে ক্যাম্পে ঘুমাতাম সেখানে আমি এবং রুবেল, আর বাকি যে 2টা ক্যাম্প ছিল সেখানে আরো 2জন বন্ধু ঘুমাতো। মোট 4 জন এসেছিলাম আমরা। ওই ক্যাম্পে ওরা 2জন আর এটা আমরা 2জন। আমি তখন শুয়ে আছি, আমার কেন যেন ঘুম আসছিল না। আচমকা বাতাসে এসে সুঘ্রাণটা আমার নাকের ভিতরে এসে লাগতে লাগলো। পাহাড়ি এই অঞ্চলে মাঝে মধ্যেই টুকটাক বৃষ্টির ফোঁটা পড়ে এবং এখানে একটু অন্যরকম পরিবেশ থাকে। আমি তখন উঠে বাইরে এসে বৃষ্টির আশপাশটা দেখতে লাগলাম। হঠাৎ করে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আমি আচমকা পেছনে তাকাতে খেয়াল করলাম একটা অদ্ভুত দৃষ্টিকোণ আমার দিকে তাকিয়ে আছে, শুধুমাত্র চোখ দেখা যাচ্ছে। আমি ভয়ে একটু পাশে সরে গিয়ে বুকে থুতু নিলাম। তারপর বললাম কে? মেয়েটি তখন বলল, এখন আপনি ভয় পাচ্ছেন কিসের জন্য? এতদিন আমাকে ভয় দেখিয়েছেন। আমি তখন বুঝে ফেললাম যে এটা সেই মেয়েটি, এবং তার গায়ের ঘ্রাণ, তার যে শরীরের পারফিউম, সেটা আমার বুঝতে একটু বাকি রইল না। আমি তাকে বললাম, ও আচ্ছা, আপনি তাহলে আপনি এই 2 দিন আমার সঙ্গে এরকম মজা করলেন কিসের জন্য? আমি বললাম যে আমি মজা করলাম কিভাবে? আমি তো আপনাকে দেখেছি এবং আপনার সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনি ভয় পালিয়ে গিয়েছেন। মেয়েটি তখন বলল যে আমি ভয় পালাইনি, আসলে মানুষেরা ভালো হয় না, খারাপ হয়, এই জন্যই মানুষের থেকে দূরে দূরে সরে বেড়াচ্ছিলাম। তবে এই 2 দিন আপনাকে দেখে আপনাকে ভালো মানুষই মনে হয়েছে, এই জন্যই মূলত আপনার কাছে এসেছি। আর আপনি আমাকে কালকে বললেন না যে আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান? আপনি জানেন আমি কে, আমার সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন? আমি তখন বললাম, কেন, তুমি পাহাড়ি মেয়ে, তোমাকে চিনবো না কিসের জন্য? তখন সে বলল, জি না, আমি কোনো পাহাড়ি মেয়ে নই, আমি একটা জিন পড়ি, এবং আমি পরীর জগৎ থেকে এখানে এসেছি। আমি তখন বললাম, ও রে আল্লাহ, আপনি না বললে বুঝি আমি চিনতে পারতাম না আপনি একটা পরী? আমি জানি আপনার গোসল করা আমি দেখেছি, এবং আপনি কিভাবে ডানায় ভর করে। মেয়েটি তখন বলল, কি, আপনি এখানে বসে সমস্ত কিছু দেখেছেন? এই জন্য আমি মানুষের এখানে আসতে চাই না। আমি বললাম, আরে শোনো তো, তুমি যখন বাড়িতে ঝাঁপ দিলে ওই পর্যন্ত দেখেছি, তারপর আর কিছু দেখিনি। মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে তো কেউ সাধারণত আসে না, আজ পর্যন্ত কেউ আসেনি। আমাদের পাশের যে গ্রামের যেসব গ্রামবাসীরা আছে ওরাও তো এখানে কখনো আসে না। আপনারা এখানে এসে আমাদের প্রাইভেসি নষ্ট করছেন, এটা কি ঠিক হচ্ছে? আমি তখন বললাম, এটা তো ঠিক হচ্ছে না, বেশ খারাপ জিনিস। তবে পরি ম্যাডাম,
আপনার কি কোনো নাম আছে? সে বলল কি যে হ্যাঁ, আমার নাম ইপসা। আমি বললাম, ইপসা আবার কেমন নাম?" ও বলল, এটাই আমাদের নাম, এবং আমি এখানে প্রায় প্রত্যেকদিনই গোসল করার জন্য আসি। আমার এখানে ঘুরতে ভালো লাগে। এই ঝর্ণাটা খুব ভালো এবং এখানে কোনো মানুষ আসে না। এই জন্যই বলতে আমার খুব ভালো লাগে এই ঝর্ণাটাই। আর এই পাহাড়ের সমস্ত জায়গায় আমাদের বসবাস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ইপসা ম্যাডাম, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। কিন্তু কথা হচ্ছে, আমরা তো কালকে চলে যাব, আপনার সঙ্গে তো আর আমার দেখা হবে না। আপনার সঙ্গে দেখা করার উপায় কি? ইপসা পরীটা বলল যে, কেন দেখা করতে হবে, কিসের জন্য? আপনি আবার এখানে যখন আসবেন তখন দেখা হবে। আমি এই পাহাড়ের বাইরে কখনো যাইনি। পাহাড় আমার কাছে খুব ভালো লাগে এবং এই জায়গাটা আমার খুব প্রিয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার সঙ্গে তো দেখা করা জরুরি। যেহেতু আমি বলেছি যে আপনাকে আমি পছন্দ করেছি, সেহেতু আপনার সঙ্গে গল্প করার ইচ্ছা তো আমার জাগতেই পারে, তাই না? ইপসা তখন বলল, আচ্ছা আপনি কোথায় থাকেন? আমি তখন বললাম, আমি শহরে থাকি, এখান থেকে অনেকটা দূরে। তুমি আসতে পারবা না? মেয়েটি তখন বলল, আপনার সঙ্গে আজকে আমার কথা, আর আজকেই তুমি করে বলছেন? আমি বললাম, হ্যাঁ, পছন্দের মানুষকে তুমি করে বলাটা কি অন্যায়? মেয়েটা এই কথা শোনার পর লজ্জা পেল এবং আমি তার সঙ্গে গল্প করতে লাগলাম। সে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আমি ঢাকায় আপনার সঙ্গে দেখা করতে আসবো। আপনাদের এখানকার নাম ঢাকা? আমি বললাম, জি হ্যাঁ। আমি যে কোথায় থাকি সেটা তুমি চিনবে কিভাবে? ঠিকানা দিয়ে যাই আমি? ও তখন বললো, ওইসব আমাদের লাগে না, কোনো ঠিকানা লাগবে না। আমি আপনার শরীরের ঘ্রাণ শুনে চলে আসবো এবং আপনি কোথায় থাকেন সে বিষয় সম্পর্কে আমি টের পেয়ে যাব। আমাদের বিশেষ ক্ষমতা আছে, সেসব বিষয়ে আপনি ভাববেন না। আমি কথা বলছি, ঠিক সেই সময় রুবেল এবং শান্ত ভেতর থেকে বের হয়ে এসে বলল, কিরে তুই এখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস? আমি তখন বললাম, এই যে ওর সাথে। ও তখন বললো, কই, এখানে তো কেউ নেই, মজা করছিস নাকি? আমি বললাম, আরে না, দেখ। আমি সত্যি সত্যি সামনে দেখি ইপসা এখান থেকে চলে গিয়েছে। আমার মনে হয়েছে যে ইপসা হয়তো ওদেরকে দেখা দিতে চায় না, এখান জন্য এখান থেকে চলে গিয়েছে। আমি তখন ইপসাকে কিছু না বলে এখান থেকে চলে আসলাম, মানে বলতেও তো পারছিলাম না। আমি দেখলাম দূরে ইপসা দাঁড়িয়ে আছে এবং ও আমাকে টাটা দিয়ে এখান থেকে চলে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো এবং আমার কাছে মনে হচ্ছিল যেটা আমি স্বপ্ন দেখেছি নাকি সত্যি। আমি শান্তর কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা গতকাল কি আমি বাইরে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিলাম? বলে কি যে হ্যাঁ। এত তাড়াতাড়ি গুলাই ফেলছিস? দেখলাম বাইরে দাঁড়িয়ে বকবক করতেছিস একা একা। ভাবলাম ফোনে কথা বলতেছিস, কিন্তু দেখি একা একাই বকবক করতেছিস। কার সঙ্গে কথা বলতেছিলি? আমি তখন ওদেরকে বললাম, এই তো ইপসার সঙ্গে, একটা পরী, ওইখানেই থাকে। ওরা বলতেছে কি যে তুই মিথ্যা কথা বলতেছিস, তাই না? আমাদেরকে বলদ বানানোর চেষ্টা করতেছিস। আমরা সহজে বলদ হব না। তুই চল তো, আমাদেরকে আজকে ঢাকা ফিরতে হবে বিকালের দিকে। আর এখান থেকে ক্যাম্প উঠিয়ে আমাদেরকে যেতে হবে আরো কয়েকটা জায়গায়, একবারে চলে যাব। এখান থেকে ক্যাম্প ট্যাম্প গুছিয়ে আমরা চলে আসলাম। আমি যাওয়ার আগে সেই ঝর্ণার পাশে গেলাম, যদি ইপসার সঙ্গে দেখা হয়। ইপসা দিনের বেলাতে আসবে কিনা জানি না, তবে আমি ভেবেছিলাম হয়তো ও আসবে না। কিন্তু ও যাওয়ার সময় আমাকে বলল যে, আপনি চলে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, আমাদেরকে তো ফিরতে হবে। ও তখন বলল, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা রাখুন, এটা আপনার জন্য আমি বানিয়ে নিয়ে এসেছি। দেখলাম একটা আংটি, আংটিটা খুব চমৎকার। ও বলল, এটা আমার আংটি, আমি আপনাকে দিচ্ছি। আপনাকে আমার বেশ ভালো লেগেছে, আপনি মানুষটা বেশ ভালো এবং সৎ, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে, ধন্যবাদ ইপসা, তোমার সঙ্গে কবে দেখা হচ্ছে? ও বলল, দেখা হবে, আপনি সাবধানে যান, ঠিক আছে? তাই বলে ও আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম যে ও একটা মানুষ না, একটা পরী, এবং পরীদের কিছু অলৌকিক ক্ষমতা আছে যা কিনা ও আমাকে দেখাচ্ছে। তারপর ওই রাতে আমরা বাসে উঠে বাসায় চলে আসলাম, মানে ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে আসার পরে আমি তো ইপসার কথা মনে করছিলাম, আমার বেশ মনে পড়ছিল ওর কথা। সপ্তাহখানি কেটে যাওয়ার পরে ও আসছিল না। আমি শুধুমাত্র ওর আংটিটা দেখতাম। আংটিটা ছিল অসম্ভব রকম সুন্দর, কোনো পাথর দিয়ে তৈরি করা। সেই পাথরটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি তখন ওকে বললাম যে, তুমি কেন আসছো না আমার কাছে? সে আংটিটার কাছে বারবার জিজ্ঞেস করছিলাম যে, তোমাকে তো ভীষণ মনে পড়ছে, তোমার সঙ্গে যদি দেখা করা যেত। ওই মুহূর্তে আমি জানি না কেন আমি খেয়াল করলাম আমার জানলা দিয়ে সেই ঘ্রাণটা আমার আসতে লাগলো। আমি বাইরের দিকে তাকিয়ে দেখি বাইরে একটা কাপড় উড়ছে এবং এই জাতীয় কাপড় ইপসা ছাড়া আর কেউ পরে না। তার পরনের কাপড় এক ধরনের বোরকা বা হিজাব জাতীয় জামা, যা কিনা অন্যরকম দেখতে লাগে এবং খুব সুন্দর লাগে দেখতে। আমি তখন বুঝে গেলাম যে ইপসা এসেছে। আমি বাইরে গিয়ে দেখলাম সত্যি সত্যি ইপসার গায়ে সে জলজল আলো জ্বলছে আর সে বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে বললাম, তুমি আসতে এত দেরি করলে? তুমি জানো এই এক সপ্তাহ আমার কিভাবে কেটেছে? আমি ভেবেছিলাম হয়তো পরের দিন তুমি আমার সঙ্গে দেখা করতে চলে আসবে। ইপসা তখন বলল, ঠিক আছে, আমার তার শহরে এর আগে কখনো আসেনি, আমরা তো এখানেই থাকি, কিন্তু মূলত তোমার জন্য দেখা করতে এসেছি। আমি বললাম, সত্যি সত্যি তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো? তারপরে বললো, জি হ্যাঁ, সত্যি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি আমার আংটির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলে,
তোমার সঙ্গে না দেখা করে কি পারা যায় নাকি, এই জন্যই আসলাম। ওদিন আমি এবং ইপসা প্রায় সারা রাত জেগে গল্প করলাম। আমার যেহেতু পার্সোনাল রুম ছিল, ও এবং আমি সারা রাত জেগে গল্প করতে লাগলাম এবং ওর সঙ্গে প্রায় সারা রাতই গল্প হলো। ফজরের আজানের কিছুক্ষণ আগে ও আমার রুম থেকে বেরিয়ে গেল, বলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার আসবো, আজকে যাই। আমার জন্য কথার রেশি কাটছিল না। এরপর থেকে ও প্রায় প্রত্যেক দিনই আমার এখানে আসতে লাগলো, প্রায় অনেক দিন যাবত এরকম আসতে লাগলো। এর কয়েকদিন পরে আমার বিসিএস এর রেজাল্ট দিল এবং আমি রেজাল্ট দেখে সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছিলাম। আমি যে ক্যাডারে যেতে চেয়েছিলাম সেটাতে হয়নি, তবে প্রশাসন ক্যাডারে হয়েছে, তাতেও আমি অখুশি না। আমার কাছে এটাই প্রাপ্তি যে আমি বিসিএস ক্যাডার হতে পেরেছি। ওইদিনকে আমি যে পরিমাণ খুশি ছিলাম, সর্বপ্রথম আমি বারবার ইপসা ইপসা করে ডাকছিলাম। ও তখন বললো যে কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে ডাকছো কিসের জন্য? আমি তখন ওকে বললাম যে আমাদের এখানে একটা প্রাপ্তি আছে, সরকারি চাকরি বিসিএস ক্যাডার, সেটা হতে পারলে সমাজে অনেক দাম আছে এবং অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়, তোমাকে তো বলেছিলাম আমি, তাই না? ও বলে কিছু হ্যাঁ। আমি তখন বললাম ওইটাতে আমি পাশ করেছি এবং আমার প্রশাসন ক্যাডারে হয়েছে, আমি এখন আর বেকার নই। তখনও বেশ খুশি হয়ে গেল, খুশি হয়ে বললো কি যে সত্যি? আমি বললাম জি হ্যাঁ সত্যি, এবং আমি আজকে অনেক খুশি। তাই বলে ওকে আমি জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে আকাশে ঘোরাতে লাগলাম, মানে যেরকম করে চারদিকে করে ঘোরাই। ও তখন বললো আরে কি করছো, ছাড়ো ছাড়ো। আমি বললাম না, আজকে তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ভালোবাসি ইপসা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই কথা শুনে ইপসা তখন বলল সত্যি আমাকে অনেক ভালোবাসো? এই কথা বলতে এতদিন তুমি লাগিয়ে দিয়েছো? আমি তখন বললাম যে আমি তো বলতেই চেয়েছিলাম, তবে আজকে খুশিতে বেরিয়ে গিয়েছে। যদি রেজাল্ট না আসতে হয় তাহলে হয়তো কবে বলতাম আমি জানি না, কিন্তু রেজাল্টের কারণেই মূলত আমি অনেক বেশি খুশি হয়েছি এবং আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই বলে ও আমাকে জড়িয়ে ধরলো এবং আমাকে জড়িয়ে ধরলাম। তারপর থেকে আমাদের প্রেমের সূচনা। এরপরে আমি জয়েনিং করলাম। আমি যখন ট্রেনিংয়ে ছিলাম, ট্রেনিংয়ে থাকা অবস্থায় ও সবসময় আমার সঙ্গে দেখা করতো। ওইখানে তো খাবারের সমস্যা ছিল, নানান ধরনের বাধ্যবাধকতা ছিল, ও আমাকে সব বিষয়ে হেল্প করতো। ওইখানে যাওয়ার পর ও আমাকে আমার সব কিছু প্রোভাইড করতো। ওর কিছু বিশেষ ক্ষমতা ছিল, যে ক্ষমতা বলে ও সবসময় বুঝে যেত আমার মন খারাপ কিনা, আমার মন ভালো কিনা, আমি কি চাচ্ছি, সব বিষয়গুলো বুঝে যেত। আমি যখন ট্রেনিংয়ে ছিলাম, ট্রেনিংয়ে থাকাকালীন সময়ে ও আমাকে নানান খাবার নিয়ে দিত। সেখানে সব খাবার তো এখানে পাওয়া যেত না, সারা ধরনের কঠোর ট্রেনিং করতে হতো, প্রায় সারাদিনই দৌড়ঝাঁপ এবং নানান ব্যস্ততার মধ্যে কাটতো। ওই সময়গুলোতে ও আমাকে সাপোর্ট দিত। রাত্রে আমি যে হলে থাকতাম, হল বলতে যে একটা রুমের ভিতরে, সে রুমে আমি যখন বসে থাকতাম ও আমার পাশে এসে বসতো, অন্য কেউ তো দেখতে পেত না। ও এসে সেখানে আমার সঙ্গে বসে আমার পড়া দেখতো, গল্প করতো। আমি যখন টায়ার্ড থাকতাম আমার মাথা টিপে দিত। একবার সারাদায় থাকাকালীন আমার শরীর বেশ অসুস্থ হয়ে পড়লো। আমাকে তো হাসপাতালে পাঠানো হলো, এখানের পুলিশ হাসপাতালে। তো সেখানে আমি যখন ভর্তি ছিলাম, ও সবসময় আমার আশেপাশে ছিল এবং আমার সেবা শুশ্রূষা করতে লাগলো। এরপর আমি যোগদান করলাম। যোগদান করার পরে শুরুর দিকে আমার বেশ দাম্ভিকতা এবং ক্ষমতার লোভ ছিল এবং আমি ক্ষমতার লোভ প্রচুর পরিমাণে সকলকে দেখাতাম, সকলকে আমার প্রশাসনিক ক্ষমতা দেখাতাম, এটা ওটা করতাম। তো সব মিলিয়ে শুরুর দিকে আমি বেশ কিছু টাকা পয়সা এদিক ওদিক করি এবং ঘুষ টুস খেয়ে আমি টাকা পয়সা জমাই আর কি। যে টাকা পয়সাগুলো আমার জীবনে এরকম কাল হয়ে আসবে আমি বুঝিনি। এবং চাকরি জয়েনের 2 বছর পরে ইপসা একদিন আমাকে বলে যে তুমি এগুলো কেন করছো? ও জানতো যে আমি খুব ভালো এবং সৎ একজন মানুষ এবং এইসব বিষয়ে আমার গিয়ে তেমন কোনো ইয়ে নেই, বা আমি ঘুষ খাবো না, বা আমি কোনো ক্ষমতার অপব্যবহার করব না। কিন্তু 2 বছর পর ও সমস্ত কিছু জেনে যায় যে আমি অবৈধভাবে সম্পদ অর্জন করছি, বা আমার মধ্যে এক ধরনের দুর্নীতির প্রবণতা আছে, আমি আমার ক্ষমতার অপব্যবহার করছি। এগুলো জানার পর ও চলে যায় এবং চলে যাওয়ার পরে আমি ওকে বলি কি যে না, তুমি এটা ঠিক করছো না, এটা তো কোনো অন্য কোনো কিছু না বা অসৎ কোনো কিছু না, এগুলো আমি করতেই পারি, টুকটাক ফাঁক ফোকর দিয়ে আমার অফিসাররা আরও অনেক বেশি খায়, তুমি সব কথা কেন বলছো? ওর সঙ্গে আমার ঝগড়া হয়। ও বলে কি যে আমি তোমাকে ভালোবেসেছিলাম কেন তুমি জানো? কারণ তুমি সহজ সরল এবং খুব ভালো ছিলে, কিন্তু চাকরি পাওয়ার পর তুমি একদম বদলে গিয়েছো, যা কিনা আমি কখনো চাইনি। এবং ইপসা আমাকে তখন ছেড়ে এখান থেকে চলে যায়, বলে যে আমি তোমার কাছে আর কখনো আসবো না, তুমি একটা বাজে মানুষ। তাই বলে ও চলে যায়। ও চলে যাওয়ার 2 দিন পরে আমি মূলত একটু রাগ করেছিলাম, ইগো হয়েছিল আমার। তো চলে যাওয়ার 2 দিন পরে আমি গিয়ে একটা দুর্নীতি দমন কমিশনের একটা নোটিশ পাই যে আমি গিয়ে ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছি বা এরকম কোনো বিষয়ে সে গিয়ে আমাকে নোটিশ দেওয়ায় আর কি। নোটিশ কে দিয়েছে জানি না, তবে সে বিষয়ে নোটিশ দেওয়ায় আর কি, এবং উপর তরফ থেকে আমাকে জবাবদিহিতা করতে হবে সেরকম একটা পরিস্থিতি আসে। তো আমি তখন বুঝতে পারি যে আসলেই আমার মান সম্মান এবং সমস্ত কিছু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি তো আমার চাকরি হারাতে হবে। সব মিলিয়ে ইপসাই ঠিক কথা বলেছিল, সৎ পথে থাকার একটা আলাদা মজা আছে।
যেটা হয়তো অসৎ পথে থেকে অসৎ উপায়ে অর্থ উপার্জন করার মধ্যে কোনো মজা নেই। আমি তখন ইফসার কথা বারবার মনে করছিলাম। আমি তখন বাড়িতে গিয়ে সেই আংটিটা নিয়ে কান্না করছিলাম আর বলছিলাম, ইফসা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, তুমি আমার কাছে ফিরে আসো। ইফসা সবসময় আমার আশেপাশেই ছিল, ও শুধুমাত্র দেখতো যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি কিনা। তারপর ইফসা হঠাৎ করে আমার সামনে দৃশ্যমান হলো। ও আমাকে বলল যে আমি বলেছিলাম না যে এর ফল ভালো হবে না, সেই ফল ভালো হতে হতে 2 দিনও লাগায়নি, 2 দিনের ভিতরেই তোমার সমস্যা হয়ে গিয়েছে। সমস্যা হয়েছে বলে কি তুমি ওকে ডেকেছো সমাধান করার জন্য? এর আগে ইফসা আমাকে অনেক ধরনের সাহায্য করেছে, ওর কিছু জাদু শক্তি আছে, সেই জাদু শক্তি দিয়ে সবসময় আমাকে সাহায্য করতো এবং সবসময় আমাকে এত বেশি ভালোবাসতো যে মনে হতো যে আমি ওর একটা বাচ্চা। এরকম কেয়ার করতো আমাকে, সমস্ত ধরনের কেয়ার ও আমার যত করা লাগে ও সমস্ত কিছু করতো। ওর প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমার মধ্যে ছিল, যা কিনা আমি অন্য কারো জায়গা দিতে পারবো না সেই জায়গাটাকে। ও আমাকে খুব বেশি কেয়ার করতো, আমাকে সর্বোচ্চ সৎ রাখার চেষ্টা করেছে। আমি তখন বলেছি যে না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। তারপরে বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে এই বিপদ থেকে কীভাবে উদ্ধার করা যায় সেটা আমি দেখছি। ও তখন বলল যে তুমি এরকম এরকম অমুকের কাছে যাও, অমুকটাই তোমাকে ফাঁসিয়েছে এবং ওরাও খেয়েছে, তোমাকেও ফাঁসিয়েছে, তুমি ওদেরকে গিয়ে এইসব এসব বলো। বলার পরে ওরা যখন জানতে পারে যে আমি জেনে গিয়েছি, আসলে তো লিপসা ওইখানে গিয়ে সমস্ত কিছু জেনে তারপর আমাকে জানিয়েছে আর ওদের পরিকল্পনা আমাকে জানিয়েছে, এখন যদি ফাঁসতে হয় তাহলে ওরাও ফাঁসবে। সেই কথা চিন্তা করে ওরা তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা দুর্নীতি দমন কমিশন আমরা এদিকে সামলে নিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না, আর এটা কখনো বাইরেও আসবে না। এরপরে আমি বলে আসি যে আমি আর কখনো এইসবের ভিতরে নেই, আপনারা আমাকে দয়া করে এরকম কোনো কিছু করবেন না। আর ওদের কিছু গোপন তথ্য যেগুলো কিনা ইফসা আমাকে বলেছে সেগুলো ওদেরকে বলে দিয়ে আসি, যার কারণে এর পরবর্তী সময় থেকে ওরা আমাকে কখনোই এই বিষয়ে চাপ প্রয়োগ করেনি যে তুমি এটা করতে হবে, এরকম দুর্নীতি করতে হবে। এবং আমি সর্বোচ্চ আমার জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করেছি। ইফসা আমাকে শিখিয়েছে যে কীভাবে সৎ থাকতে হয় এবং সতের মধ্যে দিয়েও যে ভালোভাবে সমাজে বসবাস করা যায় সেটা একটা অন্যরকম মূল্যায়ন আছে। এরপর যত ধরনের কেস রিলেটেড যত সমস্যা বা আমার প্রশাসনিক রিলেটেড যত সমস্যা হয়েছে সব বিষয়ে ইফসা আমাকে অনেক বেশি হেল্প করেছে এবং বলেছে যে আমি তোমার সঙ্গে আছি, তুমি এত চিন্তা করছো কিসের জন্য, আমি তোমাকে ভালোবাসি। তাই বলে ও সবসময় আমার হেল্প করতো। একসময় আমার বাবা হচ্ছে কি অ্যাক্সিডেন্ট করে তার শরীরের বেশ খানিকটা ক্ষত এবং ইনজুরি হলো। ওই সময়টাতে ও আমাকে সঙ্গ দিয়েছে, সবসময় আমাকে সুযোগ সুবিধা বলে দিয়েছে যে এরকম এরকম এখানে এখানে গেলে ভালো করতে পারবা বা ওইখানে গেলে ভালো হবে, সব বিষয়ে সবসময় আমাকে হেল্প করেছে। আমি যতই বিসিএস ক্যাডার হই না কেন, যতই ভালো অফিসার হই না কিসের জন্য, ইফসার আমার জীবনে একটা অন্যরকম জায়গা ছিল। এর মধ্যে একসময় হচ্ছে কি আমার বন্ধুবান্ধব আমার সঙ্গে দেখা করতে আসে, ওই সময় ইফসা আমার সঙ্গে আমার চেম্বারে বসেছিল। তো আমি তখন সকল বন্ধুবান্ধবদেরকে ডেকে ওখানে বললাম যে দেখ, তোরা তো সেদিনকে বাগানে আমাকে মিথ্যা কথা বলতে বলেছিলি যে আমি মিথ্যা কথা বলছি, দেখ তো একে চিনতে পারিস কিনা। ওরা তখন বললো যে কই, কাউকে তো দেখা যাচ্ছে না। ঠিক তখনই আমি বললাম ইফসা দেখা দাও তো। ও তখন আমার পাশের চেয়ারে বসেছিল। তখন আচমকা ও সকলের সামনে দৃশ্যমান হলো এবং সকলে দেখে চোখ বড় বড় করে ফেললো, বললো কি বলছিস, এটা কে, এত সুন্দর মেয়ে, কিভাবে সম্ভব? আমি তখন বললাম যে ও কিন্তু কোনো মানুষ নয়, ও হচ্ছে পরী, তোদের ভাবি, ভাবি বলে ডাক, ওর নাম হচ্ছে লিপসা। আমি কথা বলতে ওরা বললো কি বলিস, পরী তুই কিভাবে পেলি? আমি বললাম ওই যে মনে নেই আমরা বেড়াতে গিয়েছিলাম আজকে থেকে 4-5 বছর আগে, ওই সময়ের কথা, তোরা তো কোনো কিছু মনেও রাখতে পারিস না। ও তখন বললো যে আচ্ছা, তাহলে সেদিনকে তুই এমনি এমনি বকবক করিসনি, সত্যি সত্যি থেকে ওকে দেখতে পেয়েছিলি? মাশাআল্লাহ ভাবি, আপনি এত সুন্দর, আমরা সত্যি জীবনে কল্পনা করতে পারিনি যে ওর মতো একটা কালো ছেলে আপনার মতো এরকম সুন্দরী বউ পাবে। ওরা মজা করতে লাগলো। আমি বললাম এই কালো ছেলে মানে, আমি কিন্তু বিসিএস ক্যাডার একজন এখন, আর কিন্তু তোদেরকে একদম ভরে দিব কিন্তু ভিতরে। সকল তখন হাসতে লাগলো যে দে, থাকতেই চাই ভিতরে, আর তাছাড়া তুই আছিস কিসের জন্য, ঠিক আছে সমস্যা নেই, আমরাও সুন্দরী বউ বিয়ে করেছি, এসব নিয়ে চিন্তা করতে হবে না। ওরা সকলে বিয়ে করে ফেলেছিল। তো তখন ওরা বললো কি যে আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে করবি কবে, আর বাড়িতে কি ওর কথা বলেছিস? আমি বললাম যে পাগল, বাপমা ওর কথা শুনলে আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে। আমার বাপমা বলেছে যে গ্রামে বিয়ে করতে, আর ও তো একটা গ্রামেরই পড়ি, তাই না, পাহাড়ে পড়ে থেকেছে, তুমি তো গ্রামেরই। লিপসা তখন বললো যে তুমি এসব বিষয় নিয়ে চিন্তা করো না, আমি আম্মাকে পটায় ফেলবো, ভাবতেছি আম্মার সামনে কোনো আমার পরিরূপ বাদ দিয়ে একটা মেয়ে সেজে যাবো এবং আম্মাকে সারপ্রাইজ করে দিব এবং আম্মাকে ইমপ্রেস করার চেষ্টা করব, যাতে করে উনি আমাকেই তার মেয়ের ছেলের বউ হিসেবে মেনে নিতে চান। তো সকলে বেশ খুশি ছিল। ওরা তখন বলে আচ্ছা ঠিক আছে, আমরা আন্টিকে বুঝাই বলবো আর সকলকে বুঝাই বলবো, তাহলে চিন্তা করিস না, এই বিষয়ে আমি কথা বলে নিব। তো ওই দিনকে সকলে মিলে গল্প টল্প আড্ডা দিয়ে ওরা চলে গেল।
আমি এবং লিপসা বেশ খুশিতেই ছিলাম এবং এত আনন্দে আমাদের দিন কাটছিল যে বলে বোঝাতে পারবো না। ওর সঙ্গে আমার প্রায় 6 বছরের বেশি সম্পর্ক। এই 6 বছর ও আমাকে নৈতিকতা শিখিয়েছে, আমার কাজের প্রেশার কমাতে সাহায্য করেছে, আমার অর্থনৈতিক সমস্যা, আমার হাতিয়ার হয়ে যে কোনো পর্যায়ে যে কোনো সমস্যায় আমাকে একজন গাইডের মতো সবসময় আগলে রেখেছে। এত পরিমাণ ভালোবেসেছে যে যা বলে বোঝানো সম্ভব না। ওই দিন রাত্রেবেলা, মানে যেদিন লিপসা আমাকে ছেড়ে চলে গেল তার আগের দিন রাত্রেবেলা, আমি মাকে বললাম যে মা, আমি একটা মেয়েকে পছন্দ করি, তোমার সঙ্গে তার দেখা করিয়ে দিব, ও আগামীকালকে তোমার সঙ্গে দেখা করতে আসবে। ওই রাত্রেবেলা লিপসা আমার কাছে আসলো, ওর চোখ ছিল ছলছলে ভরা এবং ও আমাকে বলল যে আরিফ, আমাকে তুমি মাফ করে দিও। আমি বললাম কেন, কি হয়েছে? ও তখন বলল যে আসলে এরকম একটা ঘটনা আচমকা ঘটে যাবে আমি কখন কল্পনা করিনি, তুমি আমাকে দয়া করে মাফ করে দিও, আমি সত্যি তোমার কাছে খুব বেশি ক্ষমা প্রার্থী। আমি বললাম আচ্ছা কি হয়েছে তুমি বলো না, তুমি এরকম করছো কিসের জন্য? ও তখন বলল যে আরিফ, আমার বিয়ে হয়ে গিয়েছে। একথা বলার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বললাম বিয়ে হয়ে গিয়েছে মানে? কিছু তো বুঝতে পারছি না, কার সঙ্গে বিয়ে হয়েছে, তুমি কাকে বিয়ে করেছো, আর তুমি আমাকে ছেড়ে কিভাবে বিয়ে করতে পারলে? ও তখন বলল যে আরিফ, তুমি আমাকে দয়া করে ভুল বুঝছো না। তারপর আমি ওকে বকাঝকা করতে লাগলাম, ভুল বুঝো না মানে? তুমি কি করেছো এটা? তুমি আমার সঙ্গে এরকম একটা কাজ করতে পারলে? এই 6টা বছর এত স্মৃতি, তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসো। ও তখন বলল যে আমি আসলে আর ফিরে যেতে চাই না, আমি আত্মহত্যা করব, কারণ এটা আমার সম্মতিতে হয়নি। তখন আমি খেয়াল করলাম যে ইফসার 2জন বান্ধবী তার সাথে এসেছে। ওরা তখন বলল ভাইয়া, আপনি হয়তো ওকে ভুল বুঝছেন, কিন্তু সেখানে তো আমরা ছিলাম, বাস্তবতা তো আমরা দেখেছি, আপনি তাহলে শুনুন সেখানে কি হয়েছে। ওরা 2জন তখন বলল ইফসা যে আপনার সঙ্গে প্রেম করে বা আপনার সঙ্গে দেখা করে সেই বিষয়ে ওর গোষ্ঠী বা পরিবারের সকলেই জানতো, এবং সকলে যখন জেনে যায়, জানার পরে পরিবারের সকলে ওকে নিয়ে বসে, বলে কি যে কোনো মানুষের সঙ্গে প্রেম এটা তো কখনো সম্ভব না, মানুষের সঙ্গে তো আমরা কখনো মিশি না, আর সেখানে তার সঙ্গে সম্পর্ক, এরকম সম্পর্ক যদি করতেই চাও তাহলে তোমাদের সম্পূর্ণ গোষ্ঠী নিয়ে আমাদের সম্পূর্ণ কাবিলা থেকে বের হয়ে যাবে, আমাদের এখানে তোমাদের আর থাকা চলবে না, তোমাদেরকে আমরা সমাজচ্যুত করব, কোনো জায়গায় গিয়ে তোমরা থাকতে পারবে না, কারণ এটা আমাদের সমাজের নিয়ম, তোমার মেয়ে এরকম একটা কাজ করেছে। তখন ইফসা বলেছে যে আচ্ছা কাকা, আমি দরকার হলে এখান থেকে চলে যাবো চিরদিনের জন্য, এখানে কখন আসবো না, আমার মা পরিবার এই কাউদেরকে আপনি শাস্তি দিয়েন না। কিন্তু কোনো কথা তারা মানেন না, বলেন কি যে তোকে কোনোভাবেই এখান থেকে যেতে দেওয়া যাবে না। তার বাবা রিকোয়েস্ট করে যে আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটা যেন কোথাও ওদের ওইখানে না যেতে পারে। তখন সেই মাতবর বলে কি যে আচ্ছা ঠিক আছে, আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করে, আমার ছেলের সঙ্গে বিয়ে দিবা? আমার আব্বাতে তখন রাজি হয়ে যায়, মানে আঙ্কেল তখন রাজি হয়ে যায় এক পায়ে, এবং সেখানেই জোর জবরদস্তি করে ওকে বিয়ে দিয়ে দেয়। এটা আমরাও অনেক মানা করার চেষ্টা করেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই বোঝে না। সব ঘটনা একদম মুহূর্তের ভিতরে ঘটে যায়। ওর মা এবং বাবা আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, যদি কবুল না বলিস বা বিয়ে করার জন্য রাজি না হোস তাহলে কিন্তু আমরা আত্মহত্যা করব। তারপর ও এক প্রকার ব্ল্যাকমেলের শিকার হয়ে সেখানে বিয়ের জন্য রাজি হয় এবং বলে কি যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাজি। কিন্তু বিশ্বাস করেন, ও তখন থেকেই মারা গিয়েছে। ওকে আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এই একদিন আমরা বুঝতে পেরেছি যে ওর সঙ্গে কি ঘটেছে। ও বলেছে তুই যদি কোনোভাবে এখান থেকে বের হোস তাহলে তোর বাবা মাকে হয়তো মরতে হবে, আর তোর পরিবারকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আর ওর যে হাজবেন্ড আছে সেও ওকে অনেকভাবে টর্চার করার চেষ্টা করে। ও সেজন্য আপনার কাছে চলে এসেছে, ও আপনার এখান থেকে কোথাও যাবে না, আপনি ওকে গ্রহণ করুন দয়া করে। ও আপনার কাছে চলে এসেছে, বিয়ে হয়ে গিয়েছে সেই জন্য না। তখন আমি তাকে জড়িয়ে ধরি, বলি কি যে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না, তোমার বিয়ে হোক আর যাই হোক, ও এখানে আসলে ওকে আমি দেখে ছাড়বো। তারপর ওকে আমি এখান থেকে রাত্রেবেলা যেতে দেইনি, ওর বান্ধবীরা এখান থেকে চলে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পরের দিন আমি কোনো হুজুরের কাছে গিয়ে ওকে বিয়ে করব এবং কোনো তাবিজ কবজ করবো, যার জন্য ও যাতে কখনো না যেতে পারে বা ওর পরিবারের যে স্বামী আছেন, বর্তমান স্বামী, সে কখনো না আসতে পারে। যা ওই দিনকে যা না ঘটার তাই ঘটলো। রাত্রেবেলা ওর যে হাজবেন্ড ছিল তার সমস্ত দলবল নিয়ে আমার বাসায় আসলো। বাসায় এসে এক প্রকার তোলপাড় এবং ভাঙচুরের এরকম অবস্থা। তো সকলেই এক প্রকার চিৎকার চেঁচামেচি এবং অন্যরকম সমস্ত কিছু করতে লাগলো। তো সকলে তখন বলল যে এটা কি হচ্ছে, বাড়ির মধ্যে একটা অন্যরকম আমেজ এবং অন্যরকম শোরগোল লেগে গেল, মানে এক প্রকার মারামারির মতো অবস্থা। তো ওর যে জিন হাজবেন্ড ছিল সে আমাকে এসে মারধর করতে লাগলো এবং নানানভাবে অনেক কিছু করতে লাগলো। ওই মুহূর্তে আমার যে প্রেমিকা ছিলেন ইফসা, সে তখন বললো যে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কাছে যাব না,
আমি ওকে ভালোবাসি, ওর সঙ্গে থাকবো এবং ওর সঙ্গে আমার সব কিছু, ওর সঙ্গে আমার জীবন মরণ সব কিছু, কোনোভাবে এখান থেকে যাব না। ওই মুহূর্তে তখন সেই জিনটা, যে কিনা লিপসার হাজব্যান্ড ছিল, সে তখন বলে কি যে ও বেঁচে থাকলে না এমনটা হবে, ওকে মেরে ফেলবো অথবা আমাদের এখানে নিয়ে যাব। ঠিক ওই মুহূর্তে একটা তরবারির মতো ধারালো জিনিস দিয়ে আমার পেটে কোনো একটা কিছু করার চেষ্টা করে, মানে আঘাত করার চেষ্টা করে। ওই মুহূর্তে লিপসা আমার সামনে আসে এবং এসে তার পেটের ভিতর দিয়ে সেই জিনিসটা ঢুকে যায় এবং ওই জিনিসটা ছিল এক জিনদের তৈরি বল্লম। সেই বল্লমটা লাগার সঙ্গে সঙ্গে লিপসার শরীর থেকে অনবরত এক ধরনের সাদা রক্ত টাইপের কিছু একটা বের হতে শুরু করে। লিপসা তখন মাটিতে লুটিয়ে পড়ে। আমি তখন তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করি। ওই দিনকে বোধহয় আমি জন্মের কান্না করেছিলাম, কারণ আমার কোলের উপরেই লিপসা মারা গিয়েছিল। তারপর ওই জিনটা ভয় পেয়ে তার দলবল নিয়ে এখান থেকে চলে যায়। আমি লিপসাকে দেখে চিৎকার করতে করতে আমার যেন শরীর এবং গলা ভেঙে যাচ্ছিল। তারপর আমার বন্ধুরা আসে। ওই সময় আমার পরিবারের লোকজনও আমার এখানেই ছিল আমার সঙ্গে এবং সকলে বলে যে কি হয়েছে। সকলে এসে যখন দেখতে পায় যে আমার কোলের উপর একটা মৃত শরীর শুয়ে আছে, তবে সেই শরীরটা সাধারণ কোনো মানুষের মতো নয়, একটু ভিন্ন রকমের এবং অন্যরকম চেহারা তার। লিপসার আসল রূপ, মানে সে যে আসল রূপে থাকে সেই আসল রূপ। এতদিন আমার সঙ্গে যেটা থাকতো, ওর অনেক ধরনের রূপ চেঞ্জ করে আসতে পারতো, কিন্তু আমার সঙ্গে ওই রূপেই ছিল। ও মারা যাওয়ার পর ওর শরীর এবং চেহারা দেখে আমি তখন কান্নায় ভেঙে পড়ি। তারপর আমাকে অনেকটা স্বাভাবিক করা হয়। লিপসার পরিবারের লোকজন আসে এবং ওকে ওইখান থেকে নিয়ে যায়। ওই যে শরীরটা ছিল সেখান ওইখান থেকে নিয়ে যায়। আর ও যদি কোনো পরি ছিল এবং কোনো মানুষ ছিল না, সে তো কোনো চিহ্ন এখানে রেখে যায়নি। ওদিনকার পর থেকে আমি ভেঙে পড়ি। আমার জীবনটা একদম দুর্বিষহ হয়ে পড়ে। আমি যে কী করবো কোনো কিছু ভেবে উঠতে পারছিলাম না। আমার বন্ধুরা আমাকে অনেক সান্ত্বনা দেয়, পরিবার থেকে অনেক বলাবলি করে যে এইরকম ঘটনা ঘটেছে, আমাদের কাউকে জানাসনি কেন তোরা। তো সব মিলিয়ে ওদিনকার পর থেকে আমি আসলে নিজের ভিতরে কখনো ছিলাম না। তারপর থেকে অনেক বছর কেটেছে, আমি বিয়ে শাদী করিনি, এই জন্য আমার বয়সটা একটু বেশি। তাতে তোমার কোনো সমস্যা হবে কিনা জানি না, তবে লিপসা আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার পরে আমি আমার জীবনের সমস্ত কিছুই যেন হারিয়ে ফেলেছি। আশা করি তুমি বুঝতে পেরেছো, এই হচ্ছে আমার মন খারাপের কারণ। তখন আমার সেই স্ত্রী বলল কি যে আপনি আসলে অনেক কষ্ট পেয়েছেন, আর লিপসার মতো করে আমি আপনাকে ভালোবাসতে পারবো কিনা জানি না, বা আপনাকে আপনার মন মতো আপনাকে রাখতে পারবো কিনা তাও আমি জানি না, তবে আমি চেষ্টা করব লিপসা হওয়ার। আমি লিপসাকে দেখে আসলে এখন হিংসা হচ্ছে যে লিপসা যদি আপনার ওয়াইফ হয়ে যেত তাহলে হয়তো আমি আপনার মতো একজন মানুষের জীবনে আসতে পারতাম না। আমি আপনার জীবনে এসে অনেক ধন্য হয়েছি। তারপর আমি ওর কথা শুনে মনটা কিছুটা ভালো হলো এবং আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি লাইট বন্ধ করে ওকে নিয়ে শুয়ে পড়লাম। পরের দিন থেকে ওর সঙ্গে আমার সংসার, আমি আজকে অনেকদিন ধরে সংসার করছি, কিন্তু ও আমাকে কখনোই লিপসার অনুভব হতে দেয়নি। ও সবসময় আমাকে খুব বেশি আদর যত্ন করে এবং লিপসা যেরকম করে আমাকে আদর যত্ন করতে, ওকে যেভাবে বলেছি ও সেভাবে আমাকে সেবা যত্ন করার চেষ্টা করে। একদম মাটির একটা বউ পেয়েছি যে কিনা আমাকে আসলে অনেক ভালোবাসে এবং যত্ন করে। আমি জানি যে লিপসার কোনোদিন ফিরে আসবে না, লিপসার শূন্যতাটা কোনোদিন হয়তো পূরণ হবে না, কিন্তু ও আমাকে যেভাবে ভালোবেসেছে সেটা হয়তো আমি আজীবনও ভুলতে পারবো না, যেটা কিনা আমার স্ত্রী পূরণ করার চেষ্টা করে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদেরকে বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনি যদি আপনার জীবনে কোনো ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।